বলতে পারো এখানে রক্তের কাজ কি? যে কোনো একজন বলো। বস্তু পরিবহন করা। আচ্ছা, দেখো রক্তের কাজ অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, পুষ্টি উপাদান পরিবহন করা। এছাড়াও রক্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। প্রত্যেকটা সেলের জন্য যত খনিজ লবণ, যত হরমোন, যা যা দরকার সবকিছুই কিন্তু পরিবহন করতেছে। আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে আসছে, কিন্তু আমাদের ফুল দেহটা আসলে কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেটা কি তুমি জানো? সেটা হচ্ছে হরমোন। হরমোন কি করে বলো? আমাদের মস্তিষ্ক থেকে সিক্রেশন হইলেও সেটা আমাদের দেহের দূরবর্তী কোনো একটা জায়গার কাজ নিয়ন্ত্রণ করে। এখন এই রক্তের মাধ্যমে হরমোন আসলে সারা দেহে সঞ্চালিত হয় বলে একটা মানুষের বিহেভিয়ার কেমন হবে, একটা মানুষ কেমন করে আহ মানুষের সাথে মিশবে, তার ব্যবহার কেমন হবে, অনেক কিছুই ডিপেন্ড করে। কোন মানুষটা অল্পতেই রাগে, কোন মানুষটা অল্পতেই হাসে, এই যে তার রাগ, তার হাসি, তার সুখ দুঃখ সবকিছু যে সে এক্সপ্রেস করে, এই সবকিছুর পিছনে কিন্তু হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই কাজটা খুব সুন্দরভাবে করে রক্ত। তো রক্তকে তুমি আসলে শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করতেছে বা পুষ্টি উপাদান আদান প্রদান করতেছে এইটুকুতেই সীমাবদ্ধ রাখতে পারো না। আমরা কখনো রাগ করতেছি, কখনো হাসতেছি, হরমোন পরিবহন বা আরো বিভিন্ন কাজ সম্পর্কে আমরা জানবো। রক্তের বিস্তারিত আমরা একটু জানবো। তো রক্তের কাজ সম্পর্কে প্রধান যে কাজটা সেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নিয়ে যাওয়া বা ব্যাক করে আনা। এই কাজটা যে ভদ্রলোক করে তার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা আমরা জানি। রক্তের মাঝে রক্তকণিকা আর রক্তরস দুইটা জিনিস থাকে। এর মাঝে লোহিত রক্তকণিকার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কণিকার একটা। এটা কেন এত গুরুত্বপূর্ণ আসলে? দেখো, লোহিত রক্তকণিকার আকৃতিটা, যে আকৃতিটা তোমরা পড়ো, সেটাকে আমরা বলি হচ্ছে সেই আকৃতিটাকে আমরা বলি হচ্ছে বাইকনকেভ বা দ্বি অবতল। বাইকনকেভ বা দ্বি অবতল কেন বলি? দেখো, এটার বাইকনকেভ শেপ হওয়ার কারণ হচ্ছে প্রধানত এর নিউক্লিয়াস থাকে না। তো নিউক্লিয়াস থাকা না থাকা এটার উপর আসলে কি ডিপেন্ড করে, এটার আসলে এত ইম্পর্টেন্সটা কি? নিউক্লিয়াস যদি থাকতো অন্যান্য সেলের মতন, তাইলে যে ব্যাপারটা ঘটতো, একটা লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকা মানে তার মাঝে যে সে অক্সিজেনটা ক্যারি করে তার ম্যাক্সিমাম অক্সিজেনটুকুই সে হচ্ছে নিজে ইউজ করে ফেলতো। অল্প একটু অক্সিজেন শুধুমাত্র সে ক্যারি করে নিয়ে যেতে পারতো। তো লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস না থাকা এবং দ্বি অবতল শেপ থাকাটা আসলে স্রষ্টা আমাদের এত সুন্দরভাবে তৈরি করে পৃথিবীতে পাঠাইছে বলেই আমার মাঝে মাঝে মনে হয় যে এই জন্যই হয়তো লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। থাকতে পারতো কিন্তু। দেখো, সেই জায়গায় শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে, সেগুলো খন্ডে খন্ডে বিভক্ত। তার আবার কাজ ভিন্ন। সে আবার অক্সিজেন নিয়ে যাচ্ছে না বা কার্বন ডাই অক্সাইড ব্যাক করে নিয়ে আসতেছে না। তো প্রত্যেকটা জিনিসের একটা ছোটখাটো হলেও উদ্দেশ্য থাকে, কিংবা উদ্দেশ্যটা অনেক বড়ও হইতে পারে। তো রক্তকণিকা আর রক্তরস, এই দুইটা জিনিস আমরা দুই ভাগে বিভক্ত করি। তার মাঝে সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে লোহিত রক্তকণিকা। সে আর কি করে? তোমাদের বই পড়তে গেলে দেখবা লোহিত রক্তকণিকা যে অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যায়, এইটাকে সে এমন ভাবে নিয়ে যায়, একটা শ্রমিক যেভাবে একটা জায়গা থেকে ইট নিয়ে আরেকটা জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসে, তেমনি ভাবে সে অক্সিজেনটাকে একটা জায়গা থেকে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে হচ্ছে রেখে আসে। অনেকটা হচ্ছে সে যেন কাজ করতেছে। হ্যাঁ, সে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তো এই লোহিত রক্তকণিকার এই ধরনের কাজ করে যাওয়ার কারণে সে আসলে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় অক্সিজেন ক্যারি করে। এখন প্রশ্ন হচ্ছে, অক্সিজেন যে ক্যারি করে সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। সে কি কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে? আনসার করো তো কেউ একজন। সামান্য CO2 পরিবহন করে। সামান্য কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। দেখো, অক্সিজেন পরিবহন করতেছে একটা বড় একটা অংশ, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে অনেক সামান্য। এখন
বাকি কার্বন ডাইঅক্সাইডটুকু তাহলে কিভাবে পরিবাহিত হয়? সেইটা পরিবাহিত হয় আমাদের রক্তের যে রস থাকে 55%, সেই রক্ত রসটা আসলে বাকি কার্বন ডাইঅক্সাইডের একটা বড় অংশ, প্রায় 65% কার্বন ডাইঅক্সাইডকে সে ব্যাক করে নিয়ে আসে। তাইলে একটা লোহিত রক্তকণিকা নিয়ে যাচ্ছে, দেন হচ্ছে আবার হচ্ছে ব্যাক করে আনতেছে সামান্য পরিমাণ, বাকিটুকু ক্যারি করতেছে হচ্ছে রক্তরস। তো এইখান থেকে আমরা রক্তরসে চলে যাই, আসলে রক্তরসের ইম্পর্টেন্সটা কি? আচ্ছা তুমি চিন্তা করো তো, কেউ আমাকে এটা আনসার করে বলো একটু বুদ্ধিমানের মতন, যে আমাদের রক্তে যদি রক্তকণিকার জায়গায় রক্তকণিকা থাকতো এবং রক্তরসের জায়গায় যদি পানি থাকতো, মানে একটা মানুষের আহ রক্তরসের বদলে পানি আর তার মাঝে হচ্ছে রক্তকণিকা, মানুষ কি ঠিকঠাক মতো চলতে পারতো? তার সমস্যাটা কি হইতে পারতো? কেউ একটু অনুমান করে বলো তো। কেউ অনুমান করে বলো। কার্বন ডাই অক্সাইড পরিবহন করার সময় কার্বন ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে ফেলতো। কার্বন ডাই অক্সাইড পরিবহন করার সময় কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে ফেলতো। হ্যাঁ, তাতে তো সমস্যা নাই। ধরো কার্বন ডাই অক্সাইড আর আহ, পানির সাথে বিক্রিয়া করলো, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করলো, তাতে তো সুবিধা। কারণ সেইখানে যে নেগেটিভ আয়ন, বাইকার্বনেট আয়নটা তৈরি হবে, সেটা তো আলটিমেটলি ব্যাক করে নিয়ে গিয়ে সেই আগের জায়গায় ফিরায় আনবে। মানে ধরো একটা সেল থেকে হচ্ছে সেটা আবার ফিরায় নিয়ে গিয়ে হচ্ছে আমাদের হার্ট, দেন হচ্ছে লাং, পরবর্তীতে বাইকার্বনেট থেকে আবার কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাইলে তো আসলে খুব একটা সমস্যা তৈরি হয় না। কিন্তু ব্যাপক অঞ্চলে সমস্যাটা তো কোনো কোথায়? সমস্যা হতো। হ্যাঁ, এটা ভালো বলছো। এটা কি, তোমার নাম কি ভাই? আমার নাম ফাহিম ফয়সাল। ওকে, দেখো এই জিনিসটা একটু এক্সপ্লেন করি, জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়। এই জিনিসটা নিয়ে আগে কেউ ঘাটাঘাটি করছো কিনা আমি জানি না। আমাদের যে রক্ত রসটা থাকে, সেই রক্ত রসের ইম্পর্টেন্সটা হচ্ছে সবচাইতে যে গুরুত্বপূর্ণ ব্যাপার। রক্ত রসে তুমি দেখবা হচ্ছে কিছু প্রোটিন থাকে, বুঝছো? রক্ত রসে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে রক্তে প্রোটিন থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন। তো প্লাজমা প্রোটিনের তুমি নাম হয়তো শিখে ফেলছো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম বিন, ফুল পরে টুপ, সরি না, এটা আরেকটা, এখানে কি যেন একটা ছিল, হোয়াট এভার, যে কোনো একটা ছন্দ দিয়ে তুমি শিখে ফেলতে পারো। দেখো প্লাজমা প্রোটিন এই জিনিসটা এত বেশি জরুরি কেন? কারণ প্লাজমা প্রোটিন কি করে জানো? আমাদের যে অ্যালবুমিন, আমাদের যে গ্লোবিউলিন, এই দুইটা প্রোটিন, বিশেষ করে অ্যালবুমিন আমাদের রক্তের প্রায় 80% সান্দ্রতা রক্ষা করে, ভিসকোসিটি। গ্লোবিউলিন প্রায় 20% ভিসকোসিটি রক্ষা করে। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে এই রক্তের মধ্যে প্রোটিন থাকার মানে হচ্ছে এই, এরা কি করে, এরা হচ্ছে সান্দ্রতা নিয়ন্ত্রণ করে, রক্তের ঘনত্ব কেমন হবে, রক্তে কতটুকু পানি থাকবে, হ্যাঁ, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে। তাহলে রক্তের ঘনত্ব যদি কমে যাইতো, রক্তের ঘনত্ব যদি বাইরে যাইতো, তাহলে জিনিসটা কিন্তু একটা টোটালি একটা সমস্যার সৃষ্টি হয়ে যাইতো। প্রোটিন গুলা কি করে জানো? প্রোটিন গুলা হচ্ছে পানি অ্যাবজর্ব করে, খানিকটা পানি ধরে রাখতে হেল্প করে। তাহলে রক্তে যত বেশি প্রোটিন থাকবে, তত বেশি কিন্তু আলটিমেটলি রক্তের ঘনত্বও বাড়বে। আবার হচ্ছে সে যদি পানি বেশি ধরে রাখে, তাহলে আস্তে আস্তে আয়তনও বাড়বে। সো রক্তের আয়তন আর ঘনত্ব, দুইটা ব্যাপারটা কিন্তু একটার সাথে একটা কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। তাইলে তুমি চিন্তা করো, এই যে মানুষের ব্লাড প্রেশার, যদি রক্তের জায়গায়, যদি রক্ত রসের জায়গায় যদি পানি থাকতো, তাহলে কিন্তু এই ব্লাড প্রেশারের ব্যাপারটা আমাদের মেনটেন করা খুবই কঠিন হয়ে যাইতো। তখন সেইখানে হয়তো ভিন্ন কিছু অ্যাপ্লাই করতে হইতো। তো জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং, যে মানুষের যদি রক্তের বদলে যদি পানি থাকতো, জিনিসটা অন্যরকম হয়ে যায়, নিয়ে যায় সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড ব্যাক করে। দেখো, এই লোহিত রক্তকণিকার বিশেষ শেপ নিয়ে আমরা জানলাম, কিন্তু লোহিত রক্তকণিকা মানুষ ছাড়াও অন্য কোনো প্রাণীর সেলে এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত থাকতে পারে, এরকম তোমরা সম্ভবত পড়ছিলা, আগের এডিশনে ছিল, পরে স্যার ব্যাপারটা চেঞ্জ করে দিছে। আম, সেটা হচ্ছে উট পাখি বা উটের রক্তে সেইখানে হচ্ছে নিউক্লিয়াস ছিল, এরকম একটা ব্যাপার বলা হয়েছিল। পরে কিন্তু নতুন এডিশনে বলে দেওয়া হয়েছে যে এই কথাটা সত্য না।
তো ব্যাপারটা বুঝতে পারতেছো যে লোহিত রক্তকণিকা আসলে নিউক্লিয়াস থাকে না। এখন আমরা আসলে প্রত্যেকটা সেলের একটু বিস্তারিত জানবো, সেটা হচ্ছে এটা কোথায় জন্ম হয়, এটা কোথায় ধ্বংস হয়, এটা একটা হচ্ছে পীত অস্থি মজ্জা। এটা তৈরি হচ্ছে আমাদের লাল অস্থি মজ্জায়, মানে আমরা এই যে মুরগি, তারপর এই জাতীয় আরো বিভিন্ন কি বলবো, সেটা হচ্ছে তারপর খাসি বা গরু whatever, তাদের মানে অস্থির ভেতরে যে একটা মজ্জা যে অংশটুকু থাকে, অনেকে এটা খাইতে চুষে খাইতে পছন্দ করে, এই জিনিসটা হচ্ছে আসলে মজ্জা, এখান থেকে আসলে লোহিত রক্তকণিকা তৈরি হয়। এখন কারো কারো শুনবা যে এখানে হচ্ছে ক্যান্সার হয়, অস্থিমজ্জায় ক্যান্সার হয়। তো এইখানে যদি ক্যান্সার হয় তখন কি করা হয়, যদিও প্রযুক্তিটা উন্নত না, এখনো গবেষণা চলতেছে, বাংলাদেশে অত বেশি অ্যাভেলেবেল না, অস্থিমজ্জা প্রতিস্থাপন নামে একটা টার্ম বা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতেছে। ফিউচারে যাতে তোমার অস্থিমজ্জা যদি ক্যান্সার বা কোনো কিছু হয়, সেইখান থেকে যদি নতুন লোহিত রক্তকণিকা তৈরি না হয়, তাইলে যেন অন্য কোনো মানুষের দেহ থেকে নিয়ে কিংবা অন্য কোনো মানুষের দেহ না হোক, তোমার বডি কোনো একটা অস্থি থেকে নিয়ে কিংবা কৃত্রিম ভাবে হইলেও সেই জায়গাটা স্থানান্তরিত করে তোমাকে যাতে বাঁচায় রাখা যায়, তাহলে তুমি আমার দেহে রক্তকণিকা অপশন বন্ধ হয়ে যাবে। একটা জায়গায় অপশন হচ্ছে এই লোহিত রক্তকণিকা মাত্র 120 দিন বাঁচে, 4 মাস। অনেক মানুষকে আমি এখনো দেখছি যারা হচ্ছে রক্ত দিতে ভয় পায়, বলে যে না না রক্ত দিলে তো অনেক সমস্যা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি লোহিত রক্তকণিকা কিন্তু শেষই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পার্মানেন্টলি আজীবন থাকতেছে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, কেউ যদি রক্ত দেয় আর কেউ যদি রক্ত না দেয়, তার যে ব্যাপারটা হচ্ছে, যে রক্ত দিবে তার অবশ্যই আয়রন সমৃদ্ধ ফলমূল খাইতে বলা হয়। কেন জানো? তুমি হয়তো আপাত দৃষ্টিতে মনে করতে পারো তুমি তো কাউকে রক্ত দিয়ে দিলা, এটা তো 120 দিন পরে নষ্টই হয়ে যাইতো, তাইলে আমি তো দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, আমার তো বাড়ি থেকে কোনো কিছু লসই হইলো না, তাই না? কিন্তু একটা জিনিসের ঘাটতি হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে লৌহ। দেখো, লৌহ জিনিসটা হচ্ছে কার মতো, তামার মতো। এই যে কম্পিউটার বা আদার্স ইলেকট্রনিক ডিভাইস থাকে না, যেগুলা থেকে শুনবা যে উন্নত বিশ্বে আমেরিকা, রাশিয়া তামার হচ্ছে রিসাইকেল করে আবার ব্যবহার করা হচ্ছে, কারণ পৃথিবীতে হচ্ছে এই সকল নষ্ট যন্ত্রপাতির মধ্যে হচ্ছে তামার পরিমাণ এত বেশি এক্সপোজড হচ্ছে, এটা ন্যাচারালি পরিবেশের জন্য ক্ষতিকর। তুমি যখন কাউকে দিয়ে দিচ্ছ, রক্তের সাথে কিন্তু রক্তের সাথে কিন্তু হিমোগ্লোবিন যাচ্ছে, হিমোগ্লোবিন কিন্তু হিম আর গ্লোবিন দিয়ে গঠিত। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ, এন্ড হিম হচ্ছে আয়রন ঘটিত অংশ। তার মানে তুমি আসলে রক্তের সাথে সাথে তাকে আয়রনও দিয়ে দিচ্ছ খানিকটা, খুব সামান্য পরিমাণে যদিও, বাট তুমি কিন্তু দিচ্ছ। কিন্তু কিন্তু সেই আয়রনটা তোমার শরীরে যদি থাকতো, জিনিসটা এরকম হইতো, লোহিত রক্তকণিকা ভাঙনের মাধ্যমে সেখানে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন দুইটা জিনিসে পরিণত হয়, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। তাইলে তুমি দেখো, এই যে গ্লোবিন প্রোটিন আর এই হিম যে আয়রন গঠিত অংশ, এই হিমটা কি হবে বলো? হিমটা আবার হচ্ছে তোমার বডিতে আয়রনটা এখান থেকে হচ্ছে রিসাইকেল হয়ে আবার পুনরায় ব্যবহৃত হবে নতুন হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে, সেখান থেকে আসলে তোমার বডিতে আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি হবে। তার মানে তুমি যদি রক্ত দাও, তাহলে একটা মানুষ বাঁচবে, এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। সব সময় যদি তোমার বডি ফিট থাকে, তুমি যদি 55 কেজি তোমার হাইটের তুলনায় যদি সবকিছু ঠিকঠাক থাকে, এভরিথিং ফাইন, তাইলে তুমি হচ্ছে রক্ত দেওয়ার চেষ্টা করবা। যদি রক্ত দাও, সবসময় মনে রাখবা আয়রন সমৃদ্ধ যে ফলমূল বা এই জাতীয় জিনিসগুলো, সেগুলো একটু খাওয়ার চেষ্টা করবা। দু একদিন একটু শারীরিক দুর্বলতা থাকতে পারে, বাট সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো লোহিত রক্তকণিকা এই জায়গা থেকে আসলে অনেক ইম্পর্টেন্ট। এবং লোহিত রক্তকণিকার কম থাকার কারণে একটা রোগ হয়, সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এই কথাটা শুনবা, এটা কাদের ক্ষেত্রে শুনবা জানো? যারা একটু বয়স্ক, যাদের বয়স 45, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটা অনেক বেশি হয়। কেন হয়? এই বয়সের পরে
দেখা যায় বডি থেকে হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে বেড়ে যেতে থাকে মেয়েদের ক্ষেত্রে, যে কারণে দেখা যায় কি তার বডিতে আয়রন আর ক্যালসিয়ামের সমস্যা দেখা যায়। তুমি কখনোই আহ মোটামুটি শুনবা না যে 45 বছর বয়সী একটা ছেলে তার খুব কোমর ব্যথা বা খুবই ব্যথা জাতীয় ব্যাপারে ভুগতেছে সে। বাট একটা মেয়ের ক্ষেত্রে এটা ইজিলি অহরহ দেখতে পাবা। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম যে ঘটনাটা ঘটে তার হচ্ছে ক্যালসিয়াম লস হইতে থাকে। ক্যালসিয়াম কি করে, আমাদের যে অস্থিগুলো থাকে সেই অস্থিগুলাকে হচ্ছে দৃঢ় করতে হেল্প করে। হ্যাঁ, অস্থিগুলাকে দৃঢ় করতে হেল্প করে, শক্তিশালী করতে হেল্প করে। ওই কি বলে তোমরা হচ্ছে হরলিক্স এর অ্যাড দেখবা, তোমরা হচ্ছে আরো বিভিন্ন দুধের মানে বিজ্ঞাপন দেখবা, যেগুলো হচ্ছে মানে কৃত্রিম ভাবে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনে বিভিন্ন। তো আসল কথা হচ্ছে তাদের জিনিসে হচ্ছে ক্যালসিয়াম থাকে, বাট আলটিমেটলি ক্যালসিয়াম থাকলেও তারা যেভাবে আসলে ব্র্যান্ডিং করে আসলে অত বেশি ওইরকম থাকে না। একটা মিসকনসেপশন ক্লিয়ার করে দিই। তোমরা হচ্ছে দেখবা যে এই যে বিভিন্ন বিজ্ঞাপনে দেখানো হয় চুলের শ্যাম্পু, তারপর হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন বডি ওয়াশ, আরো বিভিন্ন সাবান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিজ্ঞাপন দেওয়া হয় যে আমাদেরটাই কেবল 99.99% হচ্ছে জীবাণু ধ্বংস করতে পারে, অন্য কেউ পারে না। তারপর হচ্ছে আমাদের ক্যালসিয়াম বেশি, এইটা বেশি সেইটা বেশি, বা আমাদের শ্যাম্পু একমাত্র চুলের জন্য ভালো। কিছু জিনিসের ক্ষেত্রে ওভার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। মানে হচ্ছে মানে হচ্ছে শ্যাম্পু না করো, সপ্তাহে যদি একদিন শ্যাম্পু করো এবং চুলে যদি তুমি তেল দাও, সেটা হচ্ছে তোমার চুলের গোড়ার জন্য ভালো, তোমার চুলের জন্য ভালো। রোজ রোজ শ্যাম্পু করলে তোমার চুলের গোড়া উল্টে আরো পাতলা হয়ে যাবে। তো টিভির বিজ্ঞাপন দেখে যে এইটা ইউজ করা অনেক ভালো, চুল পড়বে না, চুল স্ট্রং মজবুত হবে, এই ঘন ঘন যত বেশি তুমি শ্যাম্পু ইউজ করবা তোমার জন্য আসলে তত বেশি নেগেটিভ ইফেক্ট হবে, হোক সামান্য হোক বেশি। তো ওভার অ্যাডভার্টাইজমেন্ট কোনটা সেটা একটু বোঝার চেষ্টা করবা, বা এটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? হরলিক্স এর অ্যাড দেখে বলে যে এত এত কিছু থাকে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা গমের ভুসি বা এই জাতীয় কিছু, এটাতে আদতেও এতটুকু পুষ্টি উপাদান থাকে না। এটা অনেক বছর আগে গবেষণা করে প্রমাণ করা হয়েছে, এবং হরলিক্স বা এই জাতীয় কোনো কোম্পানিকে সম্ভবত জরিমানাও করা হয়েছিল যে বাচ্চাদের এই জাতীয় জিনিস এরকম মিথ্যাচার করে খাওয়ানো হচ্ছে, আদতেও এত বেশি পুষ্টি উপাদান থাকে না। ঠিক আছে? তো কোনটা অ্যাডভার্টাইজমেন্ট কোনটা ওভার অ্যাডভার্টাইজমেন্ট এটা বুঝতে হবে আসলে। তো যেটার কথা বলতেছিলাম, আমাদের রক্তে হচ্ছে আয়রনটা এই জন্য এত বেশি জরুরি। আয়রন লস হওয়ার কারণে আসলে দেখা যায় কি লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। রক্ত খানিকটা দেখবা যে যাদের লোহিত রক্ত চোখে একটা বোঝা যায় যে কতটুকু লোহিত রক্তকণিকা আছে। যদি কম থাকে তাইলে দেখা যায় যে চোখের এই কার্নিশে এখানে হচ্ছে ফ্যাকাশে হয়ে থাকে। তো এরকম আরো কিছু সিমটম আছে। তারপর হচ্ছে রক্ত যদি মানে কোনো জায়গায় যদি ব্লিডিং হয়, দেখা যায় তার রক্ত অত বেশি লাল না। তো এরকম কমে গেছে, তার মানে আসলে তার লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেছে, মানে কি তার আসলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। ঠিক আছে? হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার কারণে আসলে টোটালি এটাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাচ্ছে। তো লোহিত রক্তকণিকা জিনিসটা কিন্তু খুব জরুরি। লোহিত রক্তকণিকা রিলেটেড আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে একটা রোগ আছে সেটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া। তোমরা যারা একটু জানতে চাও বা বায়োলজি সম্পর্কে জানতে ভাল লাগে, তারা হচ্ছে একটু থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে চেষ্টা করবা। এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আমি যখন এটা নিয়ে জানার চেষ্টা করছিলাম, দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা, আমাদের একটা রক্তদান সংস্থা একটা ছোট্ট বাচ্চা আসলো, তার হচ্ছে পেটের একটা বাস ফোলা। এই ব্যাপারটা আমি খেয়াল করি নাই, হঠাৎ করে আমাদের ক্লাবের একটা ভাইয়া বললো যে দেখ ওর পেটটা কিন্তু ফোলা। আমি বললাম ভাই তো কি হয়েছে? বললো এই আসলে রক্ত নিতে আসছে। পরে থেকে ওমা সত্যি সত্যি বললো যে আপনাদের এখানে রক্ত হবে কিনা, তার নাকি প্রতি মাসে একবার করে 1 ব্যাগ করে রক্ত লাগে। জিনিসটা ভাব অনেক সিরিয়াস, এবং রক্ত যদি না পায় তাহলে সে হচ্ছে বাঁচতে পারবে না। একটা দরিদ্র অসহায় ঘরের একটা বাচ্চা ছেলে, সুন্দর একটা কি একটা অবস্থা চিন্তা করো। তো পরে শুনলাম যেটা তার হচ্ছে থ্যালাসেমিয়া আছে। থ্যালাসেমিয়া রক্তের একটা ভয়াবহ রোগ। এই ক্ষেত্রে হচ্ছে
থ্যালাসেমিয়া বিভিন্ন টাইপের হয়, কখনো হচ্ছে এটা স্ট্রাকচারাল প্রবলেম থাকার জন্য হচ্ছে সে ঠিকঠাক মতো পরিমাণে পর্যাপ্ত অক্সিজেন ক্যারি করতে পারে না, কখনো কখনো ঠিকঠাক মতন তার লোহিত রক্তকণিকা প্রোডাকশনই ঠিকঠাক মতন হয় না। তো এরকম কিছু সমস্যার কারণে দেখা যায় তাকে বাইরে থেকে হচ্ছে ব্লাড সাপ্লিমেন্ট বা মানে এক্সট্রা করে দিতে হচ্ছে। তো যতদিন সে ব্লাড পাবে ততদিন বাঁচে থাকবে, ব্লাড না পাইলেই মারা যাবে। ভাবতে পারো এরকম একটা ব্যাপার বাচ্চার ক্ষেত্রে। কিন্তু তারপরেও সে হচ্ছে বাবা মা চেষ্টা করে যাচ্ছে যতদিন পর্যন্ত মানে দিয়ে দেওয়া যায়, যতদিন পর্যন্ত বাঁচায় রাখা যায়, প্রতি মাসে 1 ব্যাগ করে রক্ত। তো লোহিত রক্তকণিকা আসলে এটা আমাদের বডির জন্য খুবই জরুরি, এবং আশা করি জিনিসগুলো বুঝতে পারছো যে লোহিত রক্তকণিকা কেন এত জরুরি। তো তোমাদের বই আসলে লোহিত রক্তকণিকা নিয়ে আরো অনেক কথাবার্তা বলা হয়েছে। আমি একটু কথা বলি রক্তকণিকার আগে। দেখো তোমাদের বই রক্ত রস নিয়ে কথা বলা হয়েছে। রক্ত রসে রক্তের যে প্রোটিন থাকে তার ইম্পর্টেন্স তো আমরা বলবো। যদি ঠিকঠাক মতো না থাকতো তাহলে দেখা যাইতো যে সমস্যা হইতে পারতো। তো রক্তের মাঝে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ আছে, অন্যান্য পদার্থ আছে। এর মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ জিনিস আমরা এটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিলিরুবিন। দেখো বিলিরুবিন জিনিসটা তোমরা অনেকেই দেখে ফেলছো। অনেকে দেখে ফেলছো কেন বললাম, এটা কখন দেখা যায়, যখন হচ্ছে তুমি কোনো জন্ডিসে আক্রান্ত রোগী দেখবা, তখন হচ্ছে বিলিরুবিন সম্পর্কে জানতে পারবা। আমরা বলছিলাম যে আমাদের লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে সেটা হচ্ছে হিম আর গ্লোবিন দুইটা অংশে নষ্ট হওয়ার সময় দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। এই যে গ্লোবিন প্রোটিন থাকে, তোমরা পড়তে পড়তে অনেকে হয়তো জানো যে এই প্রোটিনটা পরবর্তীতে আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে হচ্ছে এইটা বিলিভার্ডিন দেন হচ্ছে বিলিরুবিনে রূপান্তর হয়। এখন বিলিরুবিন হচ্ছে রঞ্জক। রঞ্জক জিনিসটা কি দেখো, আসো জিনিসটা দেখে ফেলতে পারো যে বিভিন্ন জিন্সের প্যান্ট দেখছো তো, সেইখানে হচ্ছে মাঝে মাঝে দেখবা যে খানিকটা স্টাইল করার জন্য হোক বা যে কারণেই হোক খানিকটা খানিকটা জায়গায় ফেডেড হয়ে গেছে, মানে সাদা 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 সাদা, এইটাই নাকি স্টাইল। একটা প্যান্টের মধ্যে আহ মাঝে মাঝে সাদা সাদা বা মনে হবে যে তোমার যে কালার মনে হয় এখান থেকে উঠে গেছে বা কালার নাই, এরকম আমার ধারণা তোমরা অনেকে দেখে ফেলছো। তো পদার্থ এই টোটাল প্যান্টটাকে কালার করার পরে ছিটায় দেয়, সেটাকে বলা হচ্ছে রঞ্জক। একটা রঞ্জকের নাম হচ্ছে ব্লিচ, বিরঞ্জক বলা হয় এটাকে, ব্লিচ, ব্লিচিং পাউডার। তো এটা দিলে কি হয়, এটা দেওয়ার সাথে সাথে সেই জায়গা থেকে হচ্ছে রংটা তুলে ফেলে, রংটা উঠে যায়, যে কারণে হচ্ছে আসলে ওই জায়গাটা সাদা সাদা হয়ে যায় জিন্সের প্যান্টের। তো বিরঞ্জক মানে হচ্ছে যে রংটাকে তুলে ফেলে, আর রঞ্জক মানে হচ্ছে যে কালারফুল করে তুলে। ক্যারোটিন, তোমরা গাজর খাইছো সবাই, কমলা রং, এই লাল কমলা রং কালার হচ্ছে কেন, ক্যারোটিনের জন্য। ডিমের কুসুম ক্যারোটিন থাকে, পাকা পেঁপেতে ক্যারোটিন থাকে, কমলা রং। দেখো এই সবগুলাতে যে কালারফুল করছে সুন্দর একটা কালার কমলা, এটা হচ্ছে এই ক্যারোটিনের জন্য। বিলিরুবিন হচ্ছে হলুদ বর্ণের একটা জিনিস, যেটা হচ্ছে যখন কারোর জন্ডিস হয় তখন হচ্ছে দেখা যায় তার বডিতে লোহিত রক্তকণিকার ভাঙন অনেক বেশি হারে হইতে থাকে। অনেক বেশি হারে লোহিত রক্তকণিকা ভাঙনের কারণে আসলে অনেক বেশি পরিমাণে কি তৈরি হয়, বিলিরুবিন তৈরি হয়। এই জন্য তার শরীর হলুদ হয়ে যায়, তার চোখ হলুদ হয়ে যায়, এবং রোগটা আসলে ভয়াবহ। হেপাটাইটিস সি কে বলা হয় তুষের আগুন। যারা সেকেন্ড ইয়ারের যদি কেউ থাকো তাইলে সে হচ্ছে পড়ার সময় হয়তো কোথাও না কোথাও ওই জিনিসটা অবশ্যই খেয়াল, বা কলিজা বলো তোমরা বাংলায়, কলিজা শুনতে অনেকে পছন্দ করবে। এই ডান পাশে যেখানে হচ্ছে আমাদের লিভার থাকে সেইখানে হচ্ছে কি হয়, এটা হচ্ছে প্রদাহ শুরু করে দেয়, লিভার হচ্ছে জ্বলতে থাকে জিনিসটা। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে হেপাটাইটিস, মানে হচ্ছে লিভারের প্রদাহ। আচ্ছা, প্রদাহ নিয়ে যেহেতু কথা বললাম, আরেকটা কথা বলি তোমাদের সবার জানার জন্য, বা এই জিনিসটা আসলে খুব জরুরি, এবং এই জিনিসটা তোমরা আগে কেউ জানতা কিনা আমি জানি না। জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট কনসেপ্ট। সেটা হচ্ছে তোমরা সবাই জলাতঙ্কের নাম শুনছো। জল আতঙ্ক, আপাত দৃষ্টিতে যদি বলি অর্থ কি, তোমরা হয়তো অনেকে ভেঙে ভেঙে জিজ্ঞেস করবা যে ভাইয়া সে হচ্ছে জল আতঙ্ক মানে হচ্ছে জলে আতঙ্ক বা জলে ভয় পায়, এইটুকুই। কিন্তু এটা কিভাবে ছড়ায় সেটা কি জানো? যখন হচ্ছে যখন হচ্ছে আহ কুকুর কামড় দেয় অনেক সময়, বা যখন হচ্ছে বিড়ালে আঁচড় দিলে, বা
ইঁদুর যদি কখনো কামড় দেয় তাহলে এই জলাতঙ্ক ছড়ানোর একটা ভয় থাকে। আরেকটা জিনিস বলে নেই, এই জিনিসটা অনেকে আমাকে বিভিন্ন সময় নক দেয়, ইভেন এটা জীবনমুখী কথাবার্তা, তোমরা নিজেরাও অনেক সময় এই জিনিসটা ফেস করো, যে বিড়াল খানিকটা একটু আঁচড় দিছে বা কুকুর খানিকটা একটু আঁচড় দিছে, পালিত কুকুর, তো তখন হচ্ছে অনেকে জিজ্ঞেস করে, ভাই আমাকে কি ইনজেকশন দিতে হবে কিনা, আমি কি ইনজেকশন দেবো নাকি আমার জলাতঙ্ক হবে? এরকম কন্ডিশন যদি ক্রিয়েট হয়, তাইলে যে কাজটা করবা প্রথমে সেটা হচ্ছে দেখবা যে যেখানে হচ্ছে আঁচড় দিছে বিড়ালটা বা কুকুরটা, সেইখানে কোনো ব্লিডিং হয়েছে কিনা। যদি ব্লিডিং না হয় তাহলে হচ্ছে তোমার কোনো ইনজেকশন দিতে হবে না। বাট যদি ব্লিডিং হয় সামান্য পরিমাণেও, সেই বিড়াল বা কুকুরটাকে যদি ভ্যাকসিনেটেড করা না থাকে, তাহলে অবশ্যই তোমাকে ভ্যাকসিন দিতে হবে, নয়তো জলাতঙ্ক হবে। এখন আসো জলাতঙ্কের ভয়াবহতাটা আসলে কতটুকু। জলাতঙ্কটা আসলে এতই ভয়াবহ, আমরা একটা ভিডিও দেখলাম আমাদের ইন্টারনাল গ্রুপে, এটা পাবলিক করা হয় না আসলে এই জিনিসগুলা। একটা বয়স 60 হবে একটা মহিলা, তার হচ্ছে জলাতঙ্ক হয়েছে। এবং জলাতঙ্ক তুমি জানো যে তুমি যদি শুরুতে ভ্যাকসিন না দাও, একটা আহ, সময় ক্রস করে গেলে এরপরে হচ্ছে আসলে দেখা যাবে যে তুমি মানে ভ্যাকসিন কি বলে আর দিলেও কিছু হবে না, বা তখন আর কিছু করার থাকবে না, ভ্যাকসিন দেওয়াও যাবে না। এবং অবশ্য তার এত বাজে অবস্থা হয়, তার গায়ে একটু হচ্ছে পানির ছিটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, দেখার জন্য। জল আতঙ্ক নাম থেকেই বুঝতেছো না যে জলে আতঙ্ক আসলে কি হয়, দেখি আমরা। দেখা গেল কি, তার দেহে সামান্য পানির ছিটে পাওয়ার সাথে সাথে সে হচ্ছে একদম চিৎকার চেঁচামেচি করে উঠলো, মনে হচ্ছে তার দেহে এসিড দেওয়া হয়েছে বা এরকম কিছু করা হয়েছে। এতটাই সে হচ্ছে ভয় পেয়ে উঠলো, নার্ভাস হয়ে গেল। তো জল আতঙ্ক হচ্ছে এইরকম একটা ব্যাপার, যদি কারোর হয়ে যায় সে ফাইনালি একদম শেষের দিকে মারা যাবে যদি ভ্যাকসিন না দেওয়া হয়। এবং তার জীবনটা এত দুর্বিষহ কাটবে, সে সামান্য পরিমাণ পানি খাবে না, পানি না খায় খায় মারা যাবে, এবং তার গায়ে এক বিন্দু পানি লাগলে তার গায়ে হচ্ছে কেউ এসিড ছুড়ে দিতেছে। এতটা এতটা প্যাথেটিক। ঠিক আছে, আমার গায়ে পানি পড়লে জল বিড়ালের আচর না। এখন রক্ত রস বা প্লাজমা, এখানে তুমি পড়ছো যে আমাদের যে রক্ত, সেটা হচ্ছে রক্ত রস আর রক্ত কণিকা, দুই ভাগে যায়, তাই না? রস আর রক্তিকা যেখানে তখন রক্তের সাথে সাথে কি লাল আর এরকম হলুদ হয়ে যাবে? না। তুমি হয়তো অনেকে একটু পড়াশোনা করে থাকলে কেউ হয়তো এরকম উত্তর দিবা যে ভাই, সেটাকে তুমি যদি মেনটেন করে একটা ফ্রিজে, সেইখানে তুমি যদি রাইখে দাও, দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে, 12 ঘন্টা বা একটা টাইম লিমিট, আমি টাইম লিমিট এক্সাক্ট করতে, পরে দেখা যাবে রক্ত যারা ভালো পারো তারা যেন সাসপেনশন হচ্ছে, যেটাকে কিছুক্ষণ রেখে দিলে তলানি পড়ে, যেমন অ্যান্টাসিড, এটা হচ্ছে একটা সাসপেনশন। অ্যান্টাসিডকে রেখে দাও, অ্যান্টাসিড সিরাপের হচ্ছে কিছুক্ষণ পর তলানি পড়বে। জিনিসটা আশা করি বুঝতে পারছো, তাই না? এই জিনিসগুলো তোমাদের বইয়ে কখনোই বলার চেষ্টা করে নাই। আচ্ছা, এইবার আমরা হচ্ছে রক্তকণিকা সম্পর্কে জানলাম, আমাদের হচ্ছে লোহিত রক্তকণিকা সম্পর্কে জানলাম। এইবার আসো আমাদের শ্বেত রক্তকণিকা নিয়ে।
দেখো আমরা কি পড়বো, সেটা হচ্ছে কোন রক্ত সংখ্যায় থাকে, সেটার উৎপত্তি কই, সেটা ধ্বংস হয় কোথায়, তার কাজ কি। যদি আমরা দানাবিহীন বা গ্রানুলোসাইট, সেইখানে হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট, মনোসাইট। আর দানাদারের মধ্যে আছে হচ্ছে ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। এবার কথা হচ্ছে বেজোফিল রক্তনালীর ভিতরে রক্ত জমা করতে দেয় না। হ্যাঁ, ঠিক আছে। রক্তনালীর ভেতরে রক্তটাকে জমাট বাঁধতে দেয় না, হেপারিন। তার মানে দেখো তোমার বডিতে যে কন্টিনিউয়াসলি রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, রক্তনালীকে তুমি যদি চাপ দাও তাহলে দেখবা যে এটা হচ্ছে পালপেবল, মানে কোনো জায়গায় যদি তুমি চাপ দাও তাহলে সেখানে হচ্ছে সেইটা চাপটা ভিতরের দিকে বসে যাচ্ছে, মানে মনে হচ্ছে ভিতরে তরল। এই যে রক্তটাকে তরল রাখতেছে এটা করতেছে হেপারিন। এখন কৃত্রিম ভাবে যখন এই ব্লাডটাকে প্রিজার্ভ করা হয় তখন তখন হচ্ছে এইখানে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, অন্য কোনো একটা উপাদান দিয়ে দেওয়া হবে অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা কি করতে পারবে না। তুমি জানো যে কোয়াগুলেশন মানে হচ্ছে, কোয়াগুলেশন মানে হচ্ছে কোনো কিছুকে জমাট করে দেয়া। এই যে আমাদের দুধ, হ্যাঁ, আমাদের যে দুধ বা দুগ্ধজাত জিনিস যেগুলো হচ্ছে আহ যেগুলো হচ্ছে জমাট বাঁধে যায়, হ্যাঁ, তো এরকম সেখানে হচ্ছে একটু লেবু দিলা বা তুমি একটু কিছু দিলা যে কারণে হচ্ছে জমাট বাঁধলো। তো এই জমাট বাঁধাটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়াগুলেশন। হ্যাঁ, তেমনি ভাবে বিপরীত ভাবে এটাকে বলা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশন। মানে কি হবে, মানে হচ্ছে জমাট বাঁধবে না। কি হবে, জমাট বাঁধবে না। এরকম বিভিন্ন আরো কেমিক্যালস আছে, সেগুলা যখন একটা মানুষের কাছ থেকে আমরা ব্লাডটা কালেক্ট করি সেখানে সামান্য পরিমাণ বাতাস যাওয়ার তো একটা সম্ভাবনা আছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি আমরা ব্লাড কালেকশনের ক্ষেত্রে। বাট খানিকটা হলে তো সম্ভাবনা থাকে যে যদি সেখানে বাতাস ঢুকে যায় বা যদি সেই ব্লাডটা জমাট বাঁধে যায়, সেইখানে ব্লাড ব্যাগটা, যে ব্যাগে হচ্ছে ব্লাড দেয়া হয়, সেইখানেই হচ্ছে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে যাতে হচ্ছে সেই ব্লাডটা জমাট না বাঁধে, ফ্রিজে 1 দিন 2 দিন রাখা যায়। আচ্ছা, এখানে কি কেউ ব্লাড দিছো? কেউ কখনো ব্লাড দিছে এখানে? আচ্ছা, ব্লাড যদি কখনো দাও লাইফে তাইলে হচ্ছে যে ব্যাগে দেয়া হয় সেই ব্যাগের দিকে একটু তাকায় ভালোভাবে দেখবা যে সেই ব্যাগের ভিতরে খানিকটা পানির মতন কিছু আছে নাকি। স্বচ্ছ সাদা দেখলে মনে হবে ব্যাগের মধ্যে পানি আছে, তোমার মনেই হইতে পারে যে ভুল করে নাকি ব্যাগের মধ্যে পানি আছে, এর মধ্যে রক্ত নিয়ে নিচ্ছে, জিনিসটা কেমন হয়ে গেল। কিন্তু আসলে সেটা পানি না, পানির মতন তরল। সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, যাতে হচ্ছে তোমার রক্তটা জমাট না বাঁধে 1 2 দিন প্রিজার্ভ করলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে কথা। এখন দেখো এটা কে করে, এইটা আমাদের কৃত্রিম ভাবে যেটা থাকে তার নাম হচ্ছে বেজোফিল।
বেজোফিল থেকে সিক্রেশন হয় সেটাকে বলতেছি আমরা হ্যাপারিন, যেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভাবে থাকে। বাট কৃত্রিম ভাবে আমরা সংরক্ষণ করতে চাইলে তখন কৃত্রিম অ্যান্টিকোয়াগুলেন্ট সেইখানে দিতে হয়। ঠিক আছে, এইবার আসি আমাদের লিম্ফোসাইট আর মনোসাইটের ক্ষেত্রে। আরেকটা কথা বলে রাখি, তোমরা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল এটা যখন পড়বা, এটা কয় খণ্ড বিশিষ্ট, এই খণ্ডগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে রাখবা। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে যে ইউসিনোফিল সেটার ভিতরে যে নিউক্লিয়াস থাকে কয় খণ্ড বিশিষ্ট, নিউট্রোফিল নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট, 3 বেজোফিল খণ্ড। নিউক্লিয়াস কয় খণ্ডে বিশিষ্ট। হ্যাঁ, এই খণ্ডগুলো ভালো করে পড়ে ফেলবা, অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, মনোসাইট ফ্যাগোসাইটের ভক্ষণ করে। মনোসাইট আর এদিকে হচ্ছে নিউট্রোফিল, এরা হচ্ছে জীবাণু ভক্ষণ করে। এখন মনোসাইট যেটা, সেটা হচ্ছে কখনো কখনো নাম চেঞ্জ করে ম্যাক্রোফেজ হয়ে যায়। তোমরা কি বলতে পারো মনোসাইট আর ম্যাক্রোফেজ পার্থক্য কি? কেউ একজন উত্তর দাও তো, ভুল হইলে সমস্যা নাই, বাট কাজে দিবে তোমার। ম্যাক্রোফেজ কোন অঙ্গাণুর জন্য নির্দিষ্ট করা মনোসাইট। বুঝি নাই, ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজটা কোনো নির্দিষ্ট অঙ্গের জন্য নির্দিষ্ট করা একটি মনোসাইট। এইটা যেমন আমার লিভারের ক্ষেত্রে কাফার কোষটা ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। বুঝতে পারছি তুমি এই জায়গা থেকেই বলছো। বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় যে মনোসাইটটা থাকে সেটা তুমি হচ্ছে ম্যাক্রোফেজ নামে পড়ছো, লিভারের ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে, বা সেটা হচ্ছে আরো বিভিন্ন অর্গানের ক্ষেত্রে এরকম পড়ছো যে কি বলে লাঙের ক্ষেত্রে। মনোসাইটটা আসলে কি জানো, মনোসাইটটা হচ্ছে আসলে রূপান্তরিত, সরি ম্যাক্রোফেজটা হচ্ছে আসলে রূপান্তরিত মনোসাইট। ঠিক আছে, রূপান্তরিত মনোসাইট বলতে আসলে কি বোঝাচ্ছি, দেখো তোমার ব্লাড ভেসেলের ভেতরে বা রক্তনালীর ভেতরে সেখানে কিন্তু মনোসাইট আছে, তাই না? তোমার ব্লাড ভেসেলের ভেতরে হচ্ছে মনোসাইট আছে। কিন্তু ধরো তুমি হাতের কোনো একটা জায়গায় ব্যথা পাইলা, এখন হাতে যেখানে তুমি ব্যথা পাইছো সেইখানে তো নিশ্চয়ই তুমি রক্তনালীর ভেতরে ব্যথা পাও না, সেটা হচ্ছে রক্তনালীর বাইরে তোমার কোনো একটা মাংসল কোনো একটা জায়গায় ব্যথা পাইছো। তো তখন কি ঘটনা ঘটবে জানো, তোমার ব্লাড ভেসেলের ভিতরে যে মনোসাইটটা ছিল, সেই মনোসাইটটা তোমার ব্লাড ভেসেল থেকে বেরোয় আসবে। বেরোয় এসে কি করবে, ব্লাড ভেসেল থেকে বেরোয় এসে যেইখানে তুমি ব্যথা পাইছো বা যেইখানে তোমার ইনফেকশন হয়েছে সেইখানে এসে জীবাণু বা কোনো ক্ষতিকর পদার্থ থাকলে সেইগুলোকে ভক্ষণ করতে শুরু করবে। এখন মনোসাইটটা যখন হচ্ছে তোমার রক্তনালী থেকে বেরোয় কোনো টিস্যুতে আসবে, তখন কি হবে জানো, তার আকৃতিটা বড় করে ফেলবে, সে অনেক গুণ বড় হয়ে যাবে, সে অনেক বিপুল পরিমাণ জীবাণু ভক্ষণ করতে পারবে। এই যে ঘটনাগুলা ঘটবে তার জন্য আসলে সে অনেক বেশি পরিমাণে জীবাণু ভক্ষণ করতে পারবে, তোমার বডির জন্য ভালো। মানে একটা ছোট বিড়াল ছিল, সে হচ্ছে বাঘ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার তুমি চিন্তা করতে পারো। অনেক বেশি পরিমাণে জীবাণু ভক্ষণ করে ফেলবে, তোমার বডির ইমিউন সিস্টেমের একটা বেটার কন্ডিশন ক্রিয়েট করার জন্য এই ঘটনাটা ঘটে। তাইলে ম্যাক্রোফেজ যেটা, সেটা কই থাকবে, সেটা হচ্ছে কাজ করবে আসলে টিস্যুতে। হ্যাঁ, সো এইভাবে বিভিন্ন টিস্যু দিয়েই তো আসলে বিভিন্ন অঙ্গ তৈরি হয়, আমাদের লাং, আমাদের লিভার, আমাদের আরো বিভিন্ন অঙ্গ তৈরি হচ্ছে। তো এরকম বিভিন্ন অঙ্গের জন্য আসলে আমরা বিভিন্ন আলাদা 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 মনোসাইট বা যেটাকে আমরা ম্যাক্রোফেজ বলতেছি, এরকম ম্যাক্রোফেজের নাম শুনে থাকবো। ঠিক আছে, তো মনোসাইট আর ম্যাক্রোফেজের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটু দেখে আসি যে এখান থেকে আমাদের অ্যাডমিশনে কি প্রশ্ন ছিল। আমি একটু দেখলাম এখান থেকে অ্যাডমিশন আমাদের আমরা অ্যাডমিশনের প্রশ্নটাও সলভ করে ফেলি। মেডিকেল অ্যাডমিশনের দেখো এখানে একটা প্রশ্ন আসলো, মেডিকেল 9 সালে নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, প্রথমবিন, টাইরোসিন। টাইরোসিন প্লাজমা প্রোটিন না, এটা উত্তর। তারপর হচ্ছে মানুষের স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ এর মান কত? 7.35 থেকে 45 পড়ছো না? উত্তর হচ্ছে 7.4, অ্যাডমিশনে আসছিল। একটা জিনিস পড়াইলাম একটু আগে, সেটাও আসছিল ডেন্টাল 2000 সালে। রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেন যুক্ত দ্রব্য আছে, এর মধ্যে কোনটি সঠিক নয়? দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড, জ্যানথিন, ক্রিয়েটিন, এখানে উত্তর ছিল হচ্ছে বিলিরুবিন। প্রশ্ন করছিল রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে
কিছু অপ্রোটিন নাইট্রোজেন যুক্ত দ্রব্য আছে। হ্যাঁ, এর মাঝে কোনটি সঠিক নয়? তার মানে কোনটা অপ্রোটিন না, কোনটা প্রোটিন জিজ্ঞেস করছে। রক্তের মাঝে যে উপাদান থাকে এর মাঝে কোনটা প্রোটিন জিজ্ঞেস করছে? প্রোটিন জাতীয় পদার্থ। দেখো এখানে হচ্ছে বিলিরুবিন, যেটা সেটা কিন্তু জৈব পদার্থ না রক্তের। বিলিরুবিন কোন ধরনের পদার্থ? বিলিরুবিন এক ধরনের রঞ্জক, বললাম না একটু আগে, যেটার জন্য হচ্ছে হলুদ বর্ণ ধারণ করবে। তো এই প্রশ্নটা করছিল 2000 সালে। নিম্নের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে? এরিথ্রোপোয়েসিস, এরিথ্রো মানে কি জানো? এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে এরিথ্রোপোয়েসিস, পয়েসিস মানে হচ্ছে সৃষ্টি, তাইলে লোহিত রক্তকণিকার সৃষ্টিকে বলা হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এটাই উত্তর ছিল, লোহিত রক্তকণিকা। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে এরিথ্রোপোয়েসিস? উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা। মেডিকেল 16 সালে প্রশ্ন আসলো, নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? লোহিত হৃদকোষ, রক্তকণিকা। স্নায়ুকোষ, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এটা উত্তর। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? মেডিকেল 11-তে আসছে, মেডিকেল 2019-এও আসছে। এটা সম্পর্কে আমরা একটু পরে পড়বো। অপশন দিচ্ছি, কেউ প্লীহার, পারো কিনা যকৃৎ বলো তো? মেবি। হ্যাঁ, প্লীহা। প্লীহার, যকৃৎ। হ্যাঁ, দেখো এইটা নিয়ে একটু কথা বলতে ভুলে গেছি, এবং মোটামুটি লোহিত রক্তকণিকা থেকে এই কয়েকটা প্রশ্নই আসলো। লোহিত রক্তকণিকা আসলে ধ্বংস হয় কোথায়? সেটা হচ্ছে আমাদের ধ্বংস হয় আমাদের লিভার বা যকৃতে। কিন্তু লিভার বা যকৃতে যে আমরা বললাম ধ্বংস হয়, কিন্তু যখন তুমি ছোট থাকো, যখন তুমি একটা ভ্রূণ থেকে আস্তে আস্তে কেবল মায়ের পেটে বড় হচ্ছ, তখন তোমার বডিতে আসলে এই যকৃৎ, এই স্প্লিন, তারা আসলে উল্টা কি করতেছিল? উল্টা আসলে লোহিত রক্তকণিকা তৈরি করতেছিল। যখন তুমি জন্ম নিয়ে নাও, তখন হচ্ছে তোমার বডিতে অস্থিগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে, অস্থির ভেতরে অস্থি মজ্জা তৈরি হইতে থাকে। তখন আসলে আগে যারা তোমার বডিতে রক্ত তৈরি করতেছিল, লোহিত রক্তকণিকা, তারাই এই জিনিসটিকে ভাঙতে শুরু করবে। তার মানে আসলে তারাই উল্টা লোহিত রক্তকণিকাকে ভাঙতে শুরু করবে। যেমন দেখো এখানে উত্তর ছিল হচ্ছে প্লীহা বা স্প্লিন। কোনটি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে? স্প্লিন এবং হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার। ঠিক আছে। শ্বেত রক্তকণিকা থেকে কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল হচ্ছে কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল এবং হচ্ছে মনোসাইট। খুব ইজি, মনোসাইট। উত্তর হচ্ছে মনোসাইট, রাইট। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা বয়স্কদের তুলনায় কেমন থাকে? লিম্ফোসাইট শিশুদের রক্তে হচ্ছে বেশি থাকে, শ্বেত রক্তকণিকা শিশুদের দেহে হচ্ছে বেশি থাকে তুলনামূলক। আচ্ছা, মেডিকেল 2002-এ ছিল, এটা আগের সিলেবাসে ছিল, নতুন বই তোমাদের অ্যাড করে নেয় ব্যাপারটা। তারপরে বলছে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি? নিউট্রোফিল, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল। ডেন্টাল 17-তে আবার প্রশ্ন রিপিট করছে, আমরা জানি এটা উত্তর মনোসাইট। নিম্নের কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস 2 লোব বিশিষ্ট? ওই যে আমরা বললাম খণ্ডগুলা পড়তে হবে, 9 সালে আসছিল ইউসিনোফিল। ডেন্টালে। ইউসিনোফিল, রাইট। নিম্নের কোন গোষ্ঠী হ্যাপারিন নিঃসরণ করে? উত্তর বেসোফিল, আমরা কেবল বললাম। তো দেখো আমরা যে জিনিসগুলো পড়ে ফেলছি, তোমার এই জিনিসগুলো দিয়ে কিন্তু মেডিকেল কভার হয়ে যাচ্ছে। তো তুমি যদি চিন্তা করো এক বই পড়বা, তারপরে আরো 2-3টা বই পড়বা, এই ধারণা তুমি যদি নিয়ে বড় হও, তাইলে তোমার জন্য আসলে ভুল হবে। তুমি একটা বই ভালো করে শেষ করো এবং বইয়ের ব্যাখ্যাগুলো জানো, তারপরে তুমি মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো। তুমি যদি কোনো প্রশ্ন না পাও, তাইলে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার ধারণা তুমি প্রত্যেকটা প্রশ্ন পাবা। এরপরে যে টপিক করবো আমরা, সেই টপিকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে একটু চোখ বুলায় নিব। তাইলেই তুমি কনফিডেন্ট হতে শুরু করবা যে না, আমরা যে জিনিসগুলো পড়তেছি, অ্যাটলিস্ট আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, এই জিনিসগুলো পড়লে যাবে তোমার কভার হয়ে যাবে কিনা তুমি নিজেই টের পাবা। ওকে, তো আমরা এবার আসি হচ্ছে লিম্ফোসাইট কিসে করে। লিম্ফোসাইটের কাজটা লিম্ফোসাইটের কাজটা আমাদের জন্য জরুরি এই সেন্সে। দেখো লিম্ফোসাইট আসলে 2 ধরনের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তোমাদের অনেকেরই হচ্ছে প্রতিরক্ষার অধ্যায়টা নাই, এই জন্য এটা নিয়ে করোনা ভাইরাস প্রবেশ করলো শরীর করবে, একটা সময় তোমার শরীর কি করবে জানো? সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকবে, সেই জীবাণুটাকে মারতে থাকবে। লাইফ বয়ের একটা বিজ্ঞাপন দেয় জীবাণুর খেয়ে ভীষণ ভীষণ এই যে দেখছো হচ্ছে, মানে হচ্ছে তারা আসলে জীবাণুর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নিবে।
জীবাণুর বিরুদ্ধে আসলে কাজ করবে, তেমনি ভাবে তোমার বডিতেও হচ্ছে এই লাইফ বয় সাবান যেভাবে কাজ করতেছে জীবাণুকে ধ্বংস করতেছে, এটা তোমার হচ্ছে বডির অভ্যন্তরীণ ভাবে সারা দিয়ে সারাটা হচ্ছে স্পেসিফিক, মানে নির্দিষ্ট একটা জীবাণু তোমার বডিতে প্রবেশ করলো, তোমার বডিতে হচ্ছে নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি তৈরি হবে সেই জীবাণুকে মারার জন্য। এবং যখন জীবাণুটাকে মারবে, মারা শেষ হয়ে যাবে, তখন তার একটা অংশ সে হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দিবে। সেই জীবাণুটা ফিউচারে তোমাকে যদি আবার আক্রমণ করে, তোমার যদি আবার করোনা হয়, তাহলে তোমার যদি আবার অন্য কোনো একটা রোগ হয়, সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এই জন্য বলা হয় যে চিকেন পক্স কারোর যদি জীবনে একবার হয় তাইলে আর কখনোই হয় না। এরকম আরো অনেক কিছুই আছে, যদি একবার তুমি সেটার বিরুদ্ধে ইমিউন হয়ে যাও তাহলে তোমার আর কখনোই হবে না। হ্যাঁ, তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে একটা অংশ তোমার শরীরের জীবাণুকে ধ্বংস করতেছে এবং আরেকটা অংশ তোমার মেমোরি হিসেবে রেখে দিচ্ছে, ধ্বংস করতেছে বি কোষ, মেমোরি হিসেবে রেখে দিচ্ছে হচ্ছে টি লিম্ফোসাইট, বা এখানে সাইটোটক্সিক টি সেল নামে আরো বিভিন্ন সেল থাকে, সেগুলা ফাংশন নিয়ে কথা বলবো না, শুধু মনে রাখো টি কোষ। পাশে একটা ছোট স্টিকি নোটের মতন অ্যাড করে রাখছে, এটা তোমাদের বইয়ে নাই, এটা একটু মনে রাখো। বি কোষ তৈরি হয় অস্থিমজ্জার হেমাটোপয়েটিক মাতৃকোষ থেকে, এবং টি কোষ তৈরি হয় থাইমাস গ্রন্থির থাইমোসাইটস থেকে। থাইমোসাইটস, সাইট মানে হচ্ছে সেল, তাইলে থাইমাস গ্রন্থির থাইমোসাইট একটা বিশেষ ধরনের সেল থেকে তৈরি হচ্ছে টি কোষ বা টি লিম্ফোসাইট। বোঝা গেল লিম্ফোসাইট এবং মনোসাইটের ব্যাপারটা। ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল, তিনটার ব্যাপারে কথা বললাম। ইউসিনোফিল হচ্ছে ইউসিন রঞ্জকে রঞ্জিত হবে, আসক্ত হবে, রং হবে লাল। বেজোফিল হচ্ছে ক্ষারে আসক্ত হবে, রং হবে নীল। নিউট্রোফিল হচ্ছে নিউট্রাল থাকবে, তার জন্য হচ্ছে তার কোনো নিউট্রাল থাকবে, তার জন্য হচ্ছে আসলে কোনো বর্ণ প্রদর্শন করবে না সে। ঠিক আছে, তো রক্তকণিকা সম্পর্কে আমরা এনাফ জানছি। তুমি যে কাজটা করবা সে তো রক্তকণিকার সংখ্যা কত থাকে, 5 থেকে 8,000, কোন জায়গায় 8 থেকে 11,000 দেয়া, 5 থেকে 11,000 সংখ্যা কত, এই এক্সাক্ট সংখ্যাটা পড়ে নিবা। লোহিত রক্তকণিকার সংখ্যাটা পড়ে নিবা, পুরুষের দেহে কত, স্ত্রী দেহে কত, তারপর হচ্ছে এটা ভ্রূণে কত। এই সংখ্যাটা পুরাতন বই যারা পড়তেছে নতুন বই থেকে আপডেট করে নিবা, চেঞ্জ হয়ে গেছে। এবং অনুচক্রিকায় আসি, দেখো অনুচক্রিকাও তৈরি হচ্ছে অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে, মানে ওই লাল অস্থিমজ্জা থেকে আসলে তৈরি হচ্ছে, এবং সংখ্যাগত 1.5 থেকে 3 লাখ থাকে। অনুচক্রিকা কি করে, আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, অনুচক্রিয়া কি করে, আমাদের শরীরে যে রক্তটা থাকতেছে সেই রক্তটা জমাট বাঁধতে হেল্প করে। প্রশ্ন হচ্ছে রক্তটা কখন জমাট বাঁধবে? তোমার কোনো একটা জায়গায় কাটা গেল, সেই রক্তটা যখন বাতাসের সংস্পর্শে আসবে, সাথে সাথে অনুচক্রিকা কি করবে, সেই রক্তটাকে জমাট বাঁধতে হেল্প করবে। প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে হ্যাপারিনকে নিষ্ক্রিয় করে দিবে। তুমি জানো হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিন কি করে বলো তো? পড়াইলাম না কেবল? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয়। এক্স্যাক্টলি ঠিক আছে, হ্যাঁ ভালো বলছো। রক্তনালীর ভিতরে হচ্ছে রক্ত জমাট বাঁধতে দেয় না। তাইলে এরকম একটা কথা আছে যে তুমি যদি তোমার শত্রুকে পরাজিত করতে চাও, তাহলে তোমার যে কাজটা করতে হবে, তোমার শত্রুর দুর্বল দিকগুলা জানতে হবে, তোমার শত্রুর ভালো দিকগুলা জানতে হবে, তাইলেই তুমি তাকে হচ্ছে মানে কবজা করতে পারবা। তো এই শ্বেত রক্তকণিকার পর অনুচক্রিকা সে যে রক্তটাকে জমাট বাঁধাবে, সেই জন্য তাকে প্রথম যে কাজটা করতে হবে, অপোজিশনের যে শক্তিশালী বা স্ট্রং যে জায়গাটা ছিল সেই জায়গাটা ধ্বংস করে দিতে হবে। হ্যাঁ, কাউকে তুমি যদি হারাইতে চাও তাইলে হচ্ছে সহজ বুদ্ধি হচ্ছে তার দুর্বলতা খুঁজে বের করা। তো শ্বেত রক্তকণিকা হ্যাপারিনের মাধ্যমে আসলে সে নিয়ন্ত্রণ করতেছিল তার দুর্বলতা হ্যাপারিন, সেই হ্যাপারিনকে অকেজো করে দিতে পারলে তারপর তুমি খুব দ্রুত ইজিলি হচ্ছে সেইখানে হচ্ছে রক্তটাকে হচ্ছে জমাট বাঁধতে হেল্প করতে পারবা, বা একটা একটা ব্যারিকেড বা একটা বাধা তৈরি করতে পারবা। এই ঘটনাটাই আসলে অনুচক্রিকা ঘটায়। অনুচক্রিকা এই ঘটনাটাই ঘটায়। তুমি যদি একটু তারপরের পৃষ্ঠায় কই গেল, একটু ওয়েট, আচ্ছা তোমার বইও ছিল, কই গেল, হ্যাঁ তুমি যদি তোমার বইয়ের এই জায়গাটা একটু দেখো 153 পৃষ্ঠায়, তাহলে তুমি এখানে দেখতে পাবা যে কি করে দেহের কোন স্থান কেটে গেলে হচ্ছে সেইখান থেকে রক্ত বেরিয়ে আসে, বাতাসের সংস্পর্শে হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাপারিন নিষ্ক্রিয় হয়ে গেলে অনুচক্রিকা পরে কি করে, এই যে হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে। এখন এইটার ক্ষেত্রে দুইটা পাথ হয়ে আছে আসলে, এটা তোমাদের নাই। শুধু এইটুকু মনে রাখো, এই যে রক্ত জমাট বাঁধার যে প্রসেস, এটা পরে মেডিকেলে চান্স পাওয়ার পরে করতে পারবা। সেটাকে দুই ভাগে ভাগ করে দাও, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে,
একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। রক্ত জমাট বাঁধার জন্য 13টা ক্লটিং ফ্যাক্টরের কথা আমরা পড়ব। ক্লট মানে হচ্ছে জমাট বাঁধানো, তাহলে ক্লটিং ফ্যাক্টর 13টা ক্লটিং ফ্যাক্টরের কথা আমরা জানবো। ক্লটিং ফ্যাক্টর আসলে কি করে? যখনই আমি স্টুডেন্টকে বলি যে ভাইয়া আমি বললাম যে ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে, রক্ত জমাট বাঁধার জন্য 2টা পাথওয়ে আছে, তখন বলে যে ভাইয়া কোনটাতে কে হেল্প করে, বা ইন্ট্রিনসিকে শুধু কি ক্লটিং ফ্যাক্টর লাগে, এক্সট্রিনসিকে কি শুধু ক্লটিং ফ্যাক্টর লাগে, আরেকটাতে কি লাগে না? উত্তর হচ্ছে সবগুলোতেই ক্লটিং ফ্যাক্টর লাগে, কিন্তু কোনো পাথওয়েতেই ইন্ট্রিনসিক অর এক্সট্রিনসিক কোনো পাথওয়েতেই সবগুলা ক্লটিং ফ্যাক্টর লাগে না। দেখা যায় যে কিছু লাগে হচ্ছে ইন্ট্রিনসিকে, কিছু লাগে এক্সট্রিনসিক পাথওয়েতে, কিছু আছে কমন, দুইটাতেই লাগে। এখন তোমার বডিতে কোনো জায়গায় রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে যে কোনো একটা পাথওয়ে বডি অবলম্বন করবে, হয় ইন্ট্রিনসিক পাথওয়ে অথবা এক্সট্রিনসিক পাথওয়ে। সেটা আমরা পড়বো না, যেহেতু আমাদের সিলেবাসে নাই, সিলেবাসের বাইরে আমরা যাবো না অত বেশি বাইরে। তোমাদের বইয়ে দেখো এই জিনিসটাকে ঘুরায় ফিরায় বলা হয়েছে, এই ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ের যে কনসেপ্টটা, সেটার সামারিটা আসলে তোমাদের বইয়ে বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে দেখো কি হয়, প্রথমে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেখান থেকে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম রক্ত রসে চলে আসে। থ্রোম্বোপ্লাস্টিন যেহেতু একটা এনজাইম কি করবে বলো? অন্যের কাজকে ত্বরান্বিত করবে না, অন্যের কাজকে নিয়ন্ত্রণ করবে না। দেখো থ্রোম্বোপ্লাস্টিন কি করতেছে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করতেছে। ঠিক আছে, প্রো মানে আসলে নিষ্ক্রিয় বোঝাচ্ছে, প্রো মানে অনেক সময় আদিও বোঝানো হয়। তোমরা যারা বোটানি অষ্টম অধ্যায় পড়ছো, সেখানে একটা শব্দ পাবা প্রোপ্লাস্টিড। সেই শব্দের অর্থ কি কেউ কি জানো? কেউ বলতে পারবা প্রোপ্লাস্টিড মানে কি ছিল? প্লাস্টিকের আগে অবস্থা। একটু ব্যাখ্যা করে বলো। প্লাস্টিক যখন সবুজ ছিল না, একদম সবুজ ছিল না, ঠিক তার আগের অবস্থাটা। না, জিনিসটা এক্সাক্ট অর্থ বোঝায় নাই। মানে হচ্ছে তার আগের অবস্থা না, মানে একটা প্লাস্টিক সেটা তো আস্তে 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 হচ্ছে ডেভেলপ করবে, তাই না? ভিতরে হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন থাকবে বা চাকতি থাকবে, ভিতরে স্টোমা থাকবে, ভিতরে সেটা হচ্ছে গ্রানাম থাকবে, টোটাল জিনিস মিলাই তো একটা প্লাস্টিক তৈরি হবে। তো এই প্লাস্টিক যে তৈরি হবে, সেই প্লাস্টিক শুরুর দিকে কি দেখা যায় জানো? শুধু বাইরের দিকে লেয়ার আছে, ভিতরে কিছু তরল আছে, এখনো ঠিকঠাক মতো ডেভেলপই হয় নাই। ডেভেলপ হইতে হইতে ফাইনাল একটা স্টেজে পৌঁছে হচ্ছে প্লাস্টিড হয়। তো ওই যে আদি দশা ছিল, সেটাকে বলা হচ্ছে প্রোপ্লাস্টিড। প্রোপ্লাস্টিড কই থাকে? পাতার যে কচি একদম অংশ, মেরিস্টেম বলতেছি আমরা, মূলের যে কচি অংশ, সরি মূলে না, এরকম আরো যে বিভিন্ন কচি অংশ একদম প্রান্তের দিকে, যেখানে কেবল প্লাস্টিক কেবল তৈরি হচ্ছে, প্লাস্টিক কেবল তৈরি হচ্ছে, সেই মানে এখনো ঠিকঠাক মতন তৈরি না হওয়া প্লাস্টিককে আমরা বলতেছি হচ্ছে প্রোপ্লাস্টিড। আশা করি বুঝতে পারছো। তো দেখো, প্রো মানে একটা আদি বা এখনো নিষ্ক্রিয়, এরকম একটা কনসেপ্ট বোঝানো হচ্ছে। এখানে প্রোথ্রম্বিন সেটা থেকে কিসে পরিণত হবে? থ্রম্বিনে পরিণত হবে। ওকে, পরবর্তীতে কি হবে? থ্রম্বিন পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন এটাকে কি করবে? এই প্রোটিনকে সুতার মতন ফাইব্রিন মনোমার বা ফাইব্রিন জালকে পরিণত করবে। আসলে দেখছো, শেষ পর্যন্ত একটা জাল তৈরি করবে, যে জালের বাইরে আসলে তরল বেরোইতে পারলেও, মানে দ্রাবক বেরোইতে পারলেও দ্রব বেরোইতে পারবে না। মানে হচ্ছে অর্ধভেদ্য পর্দার মতন একটা ব্যাপার হয়ে গেল। এই জন্য তুমি যখন পড়বা, তখন দেখবা যে কোনো জায়গায় তোমার যখন কাটা যাবে, সেইখান থেকে যে একটা তরলের মতন বেরোয় আসে হালকা হলুদ বর্ণের, সেটাকে বলা হচ্ছে সেরাম। হ্যাঁ, তো সেইখানে তুমি দেখবা যে আসলে কি একটা তরলের মতন বেরোয় আছে, সেখানে কিন্তু কোনো রক্তকণিকা থাকবে না। এই কারণেই সেটা খানিকটা হলদে, লাল না। সেখানে কোনো লোহিত রক্তকণিকা নাই, সেখানে রক্তকণিকা গুলো থাকে না। কি থাকবে? শুধু রক্ত রসের থাকবে, রক্ত রসটা, তাও সেখানে কিছু উপাদান থাকবে না। কি থাকবে না? সেখানে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর থাকবে না। কেন? কারণ এই যে ক্লটিং ফ্যাক্টর নামগুলো যদি তুমি দেখো, যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, এই যে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, এই ক্লটিং ফ্যাক্টর গুলো তো এই জালটা তৈরির ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে গেল। তাহলে সেইখান থেকে যে তরলটা বেরোয় আসলো, যা জালে আটকে আছে, বাকি ক্লটিং ফ্যাক্টর গুলো থাকবে, হয়তো সেই ক্লটিং ফ্যাক্টর গুলো থাকবে না, তাই না? এই জন্য সেরামে দেখা যায় কি থাকে না?
সেইখানে রক্তকণিকা থাকে না, সেইখানে যে রক্ত রস থাকে সেইখানেও দেখা যায় বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্স থাকে। বুঝতে পারছো? আমি জানি বুঝতে পারছো তুমি। তো দেখো রক্তক্ষরণকাল কতক্ষণ? রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। আমাদের এই মানটা চেঞ্জ করে দেয়া, তোমাদের বইয়ে যা আছে সেটাই পড়বা। স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3 থেকে 8 মিনিট এবং রক্তক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট। কারো কারো ক্ষেত্রে 1 থেকে 4 মিনিটে হচ্ছে কি বলে 1 থেকে 4 মিনিটে হচ্ছে রক্ত জমাট বা রক্ত ক্ষরণের চেয়ে বেশি হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ। ডায়াবেটিস আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে যদি কারো বাসায় থাকে, তাদের যদি কোনো অপারেশন হিস্ট্রি থাকে, একটু খোঁজ নিয়ে দেখবা যে তাদের অপারেশনে খুবই বিপদ, মানে অপারেশন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। ডাক্তাররা গ্লুকোজ বা ইনসুলিন এগুলা কন্ট্রোলে না নিতে পারলে তাইলে হচ্ছে অপারেশন করে না। কেন? কারণ হচ্ছে সহজে যে কোনো জায়গায় কাটা গেলে সেখানে শুকাতে চায় না। তো কার রক্তক্ষরণ কতক্ষণ হবে, কার কত দ্রুত শুকায়, এইসব কিছুর উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। দেখো এখানে প্লাজমা আর সেরামের পার্থক্য বলা আছে। প্লাজমা রক্তরস, রক্তের জলীয় অংশ। সেরাম হচ্ছে ওই যে কোনো একটা জায়গায় কাটা গেল তোমার, সেইখান থেকে খানিকটা হলুদ বর্ণের তরল বেরোয় আসলো, সেটার পার্থক্য কি এটা করে নিবা। আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে গিয়ে লসিকা। লসিকা নিয়ে আমরা কিছু কাজের কথা বলবো। আর 10 মিনিট হয়তো লাগবে, আমরা শেষ করে ফেলি, লসিকা পর্যন্ত পড়ে শেষ করবো আমরা। এই জন্য এটা আসলে সত্যি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি, এটাকে কি বলতেছে জানো? এটাকে বলতেছে দ্বিতীয় সংবহন তন্ত্র। মানে মানে তোমার বডিতে যে একটা নর্মাল সার্কুলেশন আছে সেইটার বাইরেও আরো একটা সংবহন তন্ত্র, এবং এটা সত্যি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তুমি এটা একটু ব্যাখ্যাটা শোনো, তারপরে তোমার কাছে মনে হবে সত্যি তো এই ঘটনাটা না ঘটলে আমরা বাঁচতেই পারতাম না। কিভাবে আসো দেখি। সেটা হচ্ছে লসিকা। লসিকা কি করে, আমরা পেনটা কই, এখানে হচ্ছে কলমটা ছিল। আচ্ছা একটু আমরা জাস্ট ওয়েট করি। লসিকা আসলেই বেশি ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হিসেবে দেখো, ধরো ধরো তোমার বডিতে একটা রক্তনালী আছে, সেই রক্তনালী কিছু দূর যাবার পরে সেটা আস্তে আস্তে বিভক্ত হয়ে যাবে। তো তারপর আস্তে আস্তে রক্তনালী গুলো আস্তে আস্তে ছোট ছোট রক্ত জালকে পরিণত হয়ে যাবে। এইভাবে হচ্ছে তোমার, এটা যদি আমি একটা মানুষের হাত চিন্তা করি, তাহলে তার সারা হাতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে রক্তনালী পৌঁছে যাবে। তুমি খেয়াল করে দেখো, এই যে রক্তনালীটা আস্তে আস্তে এরকম ছোট ছোট রক্ত জালকে পরিণত হয়ে গেল, কেন? কারণ কি তুমি জানো যে কি করতেছে, লোহিত রক্তকণিকা অক্সিজেন ক্যারি করে আনতেছে না? লোহিত রক্তকণিকা রক্তের মাধ্যমে অক্সিজেনটাকে পরিবহন করে নিয়ে আসতেছে কই, এই একদম প্রান্তীয় অঞ্চলগুলা পর্যন্ত। এখন রক্ত যখন নিয়ে আসতেছে, তুমি তো জানো যে রক্তের মধ্যে রক্ত রস থাকে। তো রক্ত রস যে থাকে, সেই রক্ত রসটা এইখানের যে কৌশিক জালিকা গুলো থাকে, এই ধরে নাও এই কৌশিক জালিকাটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই কৌশিক জালিকা তুমি যদি চিন্তা করো, মাঝে তো হচ্ছে তরল আছে, তারপর রক্তকণিকা আছে। এখন এইটার যে প্রাচীর, এই প্রাচীরটা আসলে অর্ধভেদ্য। মানে কি? মানে হচ্ছে পাশে ধরো তোমার একটা কোষ আছে, শরীরের একটা সেল। সেল কি করবে, তার ভেতরে যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা হচ্ছে এই নালীর ভেতরে দিয়ে দিবে, গ্যাসীয় আদান প্রদান হবে। এবং নালীর ভেতরে থাকা অক্সিজেনটা কি করবে, এটা হচ্ছে এই সেলের ভিতরে প্রবেশ করে যাবে, এই ঘটনাটা ঘটবে। তাইলে তুমি দেখো, এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হইলো, আমরা যেহেতু বলছি অর্ধভেদ্য, তাহলে এটার ভেতরে শুধু রক্ত কোষই যে আছে তাই কিন্তু না, সেখানে কিন্তু বিভিন্ন তরলও আছে, তাই না? এই যে তরল আছে, প্রাচীর যেহেতু অর্ধভেদ্য, ভিতর থেকে শুধু যে গ্যাসীয় পদার্থগুলাই বাইরে বেরোয় আসবে বা ভিতরে প্রবেশ করবে তাই না, ভিতরের তরলগুলোও কিন্তু অর্ধভেদ্য হওয়ার কারণে বাইরে বেরোয় চলে আসবে। তাহলে তুমি খেয়াল করছো, এখানে অসংখ্য সেলের ফাঁকে ফাঁকে বিভিন্ন শূন্য জায়গা, এই শূন্য জায়গাগুলোতে কি আসতেছে, রক্তনালীর ভেতর থেকে বা কৌশিক জালিকার ভেতর থেকে তরলগুলা বাইরে বেরোয় চলে আসতেছে। এই যে রক্ত রসের খানিকটা অংশ বেরোয় চলে আসতেছে, আপাত দৃষ্টিতে তোমার মনে হইতে পারে সামান্য বেরোইতেছে, কিন্তু তোমার বডিতে এত হাজার হাজার কোটি কোটি কৌশিক জালিকা। তোমার রক্তের প্রায় 10%, রক্তের বা যদি বলি রক্ত রসের প্রায় 10%
10% জলীয় অংশ আসলে এইভাবে হচ্ছে এই পদ্ধতিতে বেরোয় চলে আসতেছে কোষের ফাঁকে ফাঁকে। তাইলে তুমি চিন্তা করো, কন্টিনিউয়াসলি তোমার বডিতে যদি 10% করে এইভাবে বেরোইতে থাকে, সেগুলো যদি রক্তনালীতে আবার ফিরে না আসতে পারে, তাহলে কি হবে? তাহলে প্রথম যে ঘটনাটা ঘটবে, তোমার শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যাবে। দ্বিতীয় যে ঘটনা ঘটবে, তোমার শরীরে হচ্ছে খুব দ্রুত পানির ঘাটতি দেখা যাবে, এবং আলটিমেটলি তোমার ব্লাড প্রেশার ফল করবে, তোমার বডিতে আরো বিস্তারিত সমস্যা দেখা যাবে, তুমি আসলে বাঁচতে পারবে না, খুব দ্রুতই মারা যাবা। রক্তের ঘনত্ব যদি ঠিকঠাক মতন মেনটেন করতে না পারো, তুমি আসলে খুব বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তাইলে দেখো, এই এত বড় একটা বিপদ থেকে আমাদের কে রক্ষা করলো? সেইখান থেকে আমাদের রক্ষা করলো হচ্ছে লসিকা তন্ত্র। এখন আমরা বলি হচ্ছে একটা অঙ্গ, অঙ্গর পরে হচ্ছে তন্ত্র, তাই না? একটা অঙ্গ গঠিত হয় আবার বিভিন্ন টিস্যু দিয়ে, টিস্যু তৈরি হয় সেল দিয়ে। তাইলে দেখো, একটা সেল, সেল দিয়ে গঠিত হয় টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, তাইলে এই অঙ্গ মিলে হচ্ছে তন্ত্র। তাহলে এই লসিকা তন্ত্রের মধ্যে বিভিন্ন কি থাকবে বলো? বিভিন্ন অঙ্গ থাকবে না? বিভিন্ন অঙ্গ থাকবে। তাহলে কি কি থাকবে এখানে আসলে? এখানে থাকবে হচ্ছে লসিকা গ্রন্থি থাকবে আর লসিকা নালী থাকবে। তাহলে আমার সাথে বলো, লসিকা তন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে লসিকা নালী, একটা হচ্ছে লসিকা গ্রন্থি। নালীগুলো হচ্ছে লম্বাটে থাকবে, গ্রন্থিগুলো গোলাকার থাকবে খানিকটা। ওকে, আচ্ছা, এইবার দেখো, মজার ব্যাপারটা হচ্ছে এই যে তরল গুলা এখানে জমা হইলো, নালীর বাইরে আসলো, এই তরলটাকে, এই তরলটাকে আরেকটা নালী, যেটাকে আমরা বলতেছি লসিকা নালী, লসিকা নালীর মাধ্যমে সে এই তরল গুলাকে কি করবে? তরল গুলাকে হচ্ছে ব্যাক করে নিয়ে চলে যাবে। কথা বোঝা গেল? এই তরলটাকে, এই তরলটাকে লসিকা, এই তরলটাকে লসিকা নালী যে ছিল আমরা বললাম, সেই নালীর মাধ্যমে আসলে ব্যাক করে নিয়ে চলে যাবে। তাহলে লসিকা নালী এই ব্যাক করে যে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার তোমার হার্টে ফিরিয়ে দিবে। তাহলে দেখো, ফাঁকে ফাঁকে যে তরল গুলো ছিল প্রায় 10%, সেগুলো তোমার মেইন আবার হার্টে, আবার মেইন বডির সার্কুলেশনে ফিরিয়ে দিচ্ছে। একটা কত বড় উপকারটা করতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ উপকার করে, সেটা কি চলো দেখি। সেটা হচ্ছে এই যে লসিকা, এই ফাঁকে ফাঁকে যে বললাম 10% তরল, তরলের সাথেও, তরলের সাথেও এইখানে বিভিন্ন প্রোটিন থাকে। প্রোটিন গুলা, প্রোটিন গুলো আসলে আকার আকৃতিতে, আকার আকৃতিতে খানিকটা বড় হয়। আকার আকৃতিতে বড় হওয়ার কারণে দেখা যায় যে এইখান থেকে, এইখান থেকে আসলে প্রোটিন গুলো এই কৌশিক জালিকার ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ তুমি জানো যে আকার আকৃতিতে বড় হওয়া মানে একটা প্রোটিন, সে আসলে একটা দ্রব, সে কিন্তু দ্রাবক না। তো দ্রব যদি হয়, দ্রব তো চলাচল করতে পারে না একটা অর্ধবেদ্য প্রাচীর ভেদ করে, যে কারণে আসলে কৌশিক জালিকা ভেদ করে প্রোটিন গুলা কোষের ভেতর, কি বলে, প্রোটিন গুলা কৌশিক জালিকার ভেতরে ব্লাডের মেইন, বডির মেইন ব্লাড সার্কুলেশন হচ্ছে প্রবেশ করতে পারে না। তাহলে এখান থেকে কিভাবে যাবে? সে হচ্ছে আসলে এই লসিকা নালীর মাধ্যমে যাবে। তাইলে লসিকা নালীর মাধ্যমে আমরা দুইটা গুরুত্বপূর্ণ উপকার পাচ্ছি। প্রথমত 10% জলীয় দ্রবণ বডিতে ফেরত নিয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রোটিন গুলো ছিল ফাঁকে ফাঁকে, সেগুলো ব্যাক করে নিয়ে যাচ্ছে। লসিকা নালীর উপকার বললাম, এবার আসলে লসিকা গ্রন্থির উপকার কি? লসিকা গ্রন্থির উপকার হচ্ছে, লসিকা গ্রন্থি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে। সেটা কি জানো? সেটা হচ্ছে, তোমাদের কারোর কি, তোমাদের কারোর কি টনসিলাইটিস বা গলা ব্যথা আছে? হুম, তোমাদের কারোরই টনসিলাইটিস নাই? আচ্ছা, টনসিলাইটিস মানে হচ্ছে গলায় প্রদাহ বা গলায় ব্যথা, মানে হচ্ছে আমাদের যে টনসিল, একটা গ্ল্যান্ড বা গ্রন্থি আমাদের গলার দুই পাশে থাকে, সেইখানে, সেইখানে হচ্ছে দেখা যায় কি, সেইখানে হচ্ছে প্রদাহ হয়, যে কারণে গলা ব্যথা হয় খুব দ্রুত। আহ এইখান থেকে হচ্ছে ঠান্ডা লাগে, বা অনেকের হচ্ছে এইখান থেকে এটার কারণে হচ্ছে জ্বরও হয়, এরকম আরো কিছু ব্যাপারগুলো ঘটতে থাকে। তো এই ঘটনাটা যাতে না ঘটে, এই ঘটনাটা যাতে না ঘটে, এই জন্য হচ্ছে অনেকে অ্যান্টিবায়োটিক খায়, যাতে হচ্ছে এইখানে যে টনসিলে যে কোনো একটা জীবাণু বা কিছু আক্রমণ করলো, সেটার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়ার জন্য কেউ অ্যান্টিবায়োটিক খায়। কারো কারো এমনি ভালো হয়ে যায় কয়েকদিন পরে, এমনি এমনি ভালো হয়ে যায় আসলে। এই টনসিল, এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান। এই যে লসিকা গ্রন্থি বললাম, টনসিল হচ্ছে একটা লসিকা গ্রন্থি। এখন লসিকা গ্রন্থির ইম্পর্টেন্সটা কি আসলে? লসিকা গ্রন্থির ইম্পর্টেন্স হচ্ছে, দেখো লসিকা গ্রন্থির ইম্পর্টেন্স হচ্ছে এইখানে, এইখানে,
এইখানে টি লিম্ফোসাইট উৎপন্ন হয়, আমরা একটু আগে বললাম না, মনে আছে? তার মানে লসিকায় আসলে শ্বেত রক্তকণিকা থাকে। লসিকা গ্রন্থিতে আসলে শ্বেত রক্তকণিকা থাকে বা এখান থেকে উৎপন্ন হয়। থাইমাস একটা হচ্ছে লসিকা গ্রন্থি, যেখান থেকে কি হচ্ছে, থাইমাসের যে লসিকা গ্রন্থি সেখান থেকে হচ্ছে গিয়ে টি লিম্ফোসাইটটা হচ্ছে উৎপন্ন হচ্ছে। তো এই যে লিম্ফোসাইট উৎপন্ন হওয়ার ব্যাপারটা, তার মানে আসলে এরা তোমার বডিতে ইমিউনাইজেশনে হেল্প করতেছে, রোগ প্রতিরোধের ক্ষেত্রে হেল্প করতেছে। কারণ কি, লিম্ফোসাইট গুলা কি করে, আমাদের হচ্ছে এখান থেকে অ্যান্টিবডি তৈরি হয়, এখান থেকে আমরা পড়ছি স্মৃতিকোষ হিসাবে জমা থাকে, এরকম আরো কিছু কাজ করে। তার মানে তোমার বডির ইমিউনিটিতে, রোগ প্রতিরোধ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে। তো লসিকা গ্রন্থির ব্যাপারটা তুমি আসলে বুঝতে পারছো, লসিকা গ্রন্থি কি করে। লসিকা নালীর মাধ্যমে কিভাবে আমরা দেখলাম যে 10% জলীয় দ্রবণ আর বাকি উপাদানগুলো নিয়ে ব্যাক করে চলে আসে। তো এই উপকারগুলা কিন্তু আমরা আলটিমেটলি আসলে পাচ্ছি। লসিকা নালী, লসিকা গ্রন্থি, লসিকার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা এইখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়, এইটা একটা কথা। তারপর হচ্ছে স্প্লিং বা প্লিহা, সেখানে হচ্ছে গিয়ে প্রায় 300 ml রক্ত জমা রাখে। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি করে, রক্ত কণিকাকে হচ্ছে ধ্বংস করে কখনো। তারপর হচ্ছে এটা একটা লিম্ফয়েড অর্গান, এরকম আরো কিছু লিম্ফয়েড অর্গান আছে, টনসিল, তারপর হচ্ছে প্লিহা, থাইমাস ইত্যাদি ইত্যাদি। এই এক্সাম্পল গুলো আসে। মানুষের লসিকা গ্রন্থির সংখ্যা কত এইটা আসে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আসলে পড়ে ফেলবা। এই যে বিভিন্ন সময় হচ্ছে ওই ছবিগুলো দেখাইলাম, এই দাগানো জিনিসগুলো থেকে আসলে ঘুরে ফিরে লাস্ট 20 বছরে মোটামুটি প্রশ্ন আসছে। ভাই একটা তো প্রশ্ন তুমি আছে। যদি আরো বেশি পড়তে চাও, বলতে বলতে বলো। ভাই আমাদের যেহেতু টনসিলটা লিম্ফোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়ার ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করতে, যাদের টনসিল অপারেশন করা হয় তাদের ক্ষেত্রে কি হয়? হ্যাঁ, আচ্ছা, ভালো প্রশ্ন। দেখো, এই লিম্ফয়েড অর্গানগুলো আমাদের দেহে আসলে কি করে, আমরা বললাম হচ্ছে কোনো জীবাণু যদি প্রবেশ করে বা ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, ফাঙ্গাস প্রবেশ করে, সেটার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেয় বা জীবাণুটাকে ধ্বংস করে। এখন আমাদের বডিটা স্রষ্টা এত সুন্দর করে তৈরি করছে, এইখানে প্রতিরোধ ব্যবস্থাকে আমরা ইমিউনিটি অধ্যায়ে পড়ছি, এটা 3 ভাগে বিভক্ত। একটা বাহ্যিক, তারপর সেকেন্ডারি লেয়ার, জ্বর হবে, আরো কিছু ঘটনা ঘটবে, এবং ফাইনালি হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন হবে। তোমার বডিতে যদি একটা জীবাণু প্রবেশ করে, সেটা ধরলাম মুখ দিয়ে প্রবেশ করলো, তোমার মুখে হচ্ছে সেইখানে হচ্ছে কি বলে, মুখে যে আমরা যে লালা থাকে, লালাই হচ্ছে ইমিউনোগ্লোবিন এ থাকে, যেটা হচ্ছে জীবাণু ধ্বংসের ক্ষেত্রে হেল্প করে। হ্যাঁ, সো লালার মাধ্যমে যদি জীবাণুটা ধ্বংস হয়তো হইলো, যদি না হয় সেটা তোমার টনসিল থেকে নিঃসরণ হওয়া যে লিম্ফোসাইট, সেইখানের মাধ্যমে যদি হয় তো হইলো। যদি তাও সেটা না মারা যায়, তাহলে তোমার পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে যাওয়ার পর সেইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেইখানে ধ্বংস হবে। তাও যদি ধ্বংস না হয়, তারপরে তোমার বডি হচ্ছে স্পেসিফিক সাড়া দেওয়ার জন্য বিপুল পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে সেই জীবাণুকে ধ্বংস করবে। তার মানে তুমি বুঝতেছো, টনসিল থাকলে তাইলে তোমার এটা একটা এক্সট্রা ইমিউনিটিতে হেল্প করতেছে, বাট যদি না থাকে তাহলে কিন্তু তুমি একদম যে মারা যাচ্ছ বা তোমার যে একদম খুব গুরুতর সমস্যা হয়ে যাচ্ছে তাও না। বুঝতে পারছো? বডিতে আসলে আমাদের অনেক লেভেলে 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 প্রত্যেকটা জায়গায় প্রতিরক্ষার একটা করে ব্যবস্থা দেওয়া আছে। আমাদের চোখের জল, সেইখানেও হচ্ছে মানে লাইসোজাইম এনজাইম থাকে, পড়তে গেলে তুমি দেখবা। ঠিক আছে, আমাদের অশ্রু এবং লালায় লাইসোজাইম এনজাইম থাকে, যেগুলো হচ্ছে জীবাণুকে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে হেল্প করে। তো আলটিমেটলি কোনো কিছু প্রবেশ করতে পারবে না। নাক দিয়ে যে প্রবেশ করবে, নাকে লোম থাকে যেগুলো হচ্ছে চাকরির মতন কাজ করে। ভিতরে প্রবেশ করলে ভিতরে হচ্ছে কোনো জীবাণু, ধুলা, ভিতরে হচ্ছে শ্লেষ্মা বা কফ, থুথু বা এরকম যে জিনিসগুলো থাকে, সেগুলোর মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলোকে আবার রিফ্লেক্সের মাধ্যমে ভিতর থেকে বের করে দেয় যদি কোনো জীবাণু বা ধুলাবালি প্রবেশ করে। তো আলটিমেটলি তোমার টনসিলের অপারেশন করলেও তুমি যে খুবই গুরুতর সমস্যা হবে তা না, বাট ইমিউনিটিতে খানিকটা হলেও তো কমে যাবে, স্বাভাবিক, বুঝতেই পারতেছো, যেহেতু এটা ইমিউনিটিতে একটা ভূমিকা ছিল, একটু হলেও কমবে। বাট আশা করি একদম খুব গুরুতর সমস্যা হবে না। এই জন্য যার ঘন ঘন টনসিলাইটিস হয়, খুব ঘন ঘন গলা ব্যথা, ডাক্তাররা বলে অপারেশন করে ফেলে দেন। টনসিলের অপারেশন করতে সময় লাগে ঘড়ি ধরে 30 মিনিট। যদি ইউটিউবে সার্চ করো টনসিলেক্টমি বা টনসিলাইটিসের যে অপারেশন টনসিলের,
আলাদা করে ফেলে দেয়। সেই অপারেশন দেখবা টাইম লিমিট ম্যাক্সিমাম 30 মিনিট, 30-40 মিনিট, 1 ঘন্টার উপরে কোনো সার্জারি নাই। তো বুঝতেছি এটা খুবই সিলি বা সিম্পল একটা সার্জারি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো তুমি? ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো ফাতেমা, বলো। হ্যাঁ, নাকে পলিপাস বেড়ে গেলে কি করতে হয়? আচ্ছা, দেখা যায় কি অনেক সময় হচ্ছে অনেকের ক্ষেত্রে নাকে হচ্ছে ভেতরের দিকে এখানে হচ্ছে মাংস বৃদ্ধি পায়। তো এই ঘটনাটা ঘটলে আগে আমরা জানি কি কি সমস্যা তৈরি হয়, তারপরে আমরা জানি কি করতে হবে। প্রথম যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসে খানিকটা সমস্যা হবে। এটা হয়তো তুমি মানে স্বাভাবিকভাবে খেয়াল করতে পারবা না, স্বাভাবিকভাবে টের পাবা না। তুমি হয়তো তোমার টের পাওয়ার মানে মানে তোমার অগোচরেই তুমি হয়তো দেখা যাবে যে একটা পরিমাণ বাতাস তুমি হচ্ছে মুখ দিয়ে নিচ্ছ, হ্যাঁ। বা ঘুমের মধ্যে তুমি হয়তো দেখা যাচ্ছে যে তুমি মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস কন্টিনিউ করতেছো, নাক দিয়ে যেহেতু কম পরিমাণ বাতাস প্রবেশ করতেছে। বা তুমি স্বাভাবিকভাবে যখন নিচ্ছ তখন হয়তো নাক দিয়ে নিচ্ছ। তোমার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে এইটা একটা ছোট্ট সমস্যা তৈরি হবে। দ্বিতীয় যে ব্যাপার হবে, এই পলিপ থাকার কারণে দেখা যায় খুব দ্রুত ঠান্ডা লাগে অনেকের, এটার জন্য প্রচুর হাঁচি হয় এবং প্রচুর অল্পতেই ঠান্ডা লেগে যায়। ঠিক আছে? তো এই ঠান্ডা লাগার ব্যাপারটা অনেক বেশি হয় এবং হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। এটা একটা বিরক্তিকর ব্যাপার। এবং এইটা থেকে এবার আসি আমরা কি করা যায়। তো এটা তুমি যদি কোনো ডাক্তারের কাছে যাও তাহলে তোমার ডাক্তার তোমাকে বলে দিবে যে এটার হচ্ছে সার্জারি করে ফেলতে, এই অতিরিক্ত যে মাংসপেশিটা সেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে ফেলে দিবে। দেন হচ্ছে তোমার মানে এই সিস্টেমটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি নর্মাল ব্রিথিং নর্মালি আবার কন্টিনিউ করতে পারবা। এবং তোমার যদি এই সর্দির সমস্যা অনেক বেশি বেশি থাকে, এইটার কারণে যে অনেকেরই ম্যাক্সিমাম এই এই সমস্যাটা দেখা যায়, এই সমস্যাটা আর পরে থাকবে না। প্রশ্ন কোনো? বুঝতে পারছো ফাতেমা? বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? তো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, থাকলে করে ফেলবে ভাইয়া নিশ্চয়ই। এবং বলে কি এটা বলো।